বিশ্বের অন্যতম সেরা এলিট ফোর্সের বিরুদ্ধে ইরানের এক অভিনব আন্ডারগ্রাউন্ড গেম প্ল্যান। পাহাড় কেটে বানানো মিসাইল সিটির কথা অনেক শুনেছেন, কিন্তু কখনো শুনেছেন পুরো একটি দেশের রাষ্ট্রপতি, মন্ত্রী, সামরিক কমান্ড আর স্থানীয় প্রশাসন রাতারাতি গায়েব হয়ে একটা গোটা পাহাড়ের পেটে ঢুকে অফিস চালানো শুরু করেছে? পেন্টাগন আর সিআইএ যখন ইরানের শীর্ষ নেতাদের ওপর গুপ্ত হত্যার নিখুঁত রেকি সাজাচ্ছিল, ঠিক তখনই তেহরান চেলাচ্ছে ইতিহাসের সবচেয়ে অপ্রত্যাশিত চাল। পাহাড়ের পেটে কেবল অস্ত্র আর পারমাণবিক সেন্ট্রিফিউজ নয়, এবার তারা তৈরি করে ফেলছে ভূগর্ভস্থ শাসন নগরী। আমেরিকান কমান্ডো আর ড্রোন এসে হামলে পড়বে। পারস্যের সোজা উত্তর, তোমরা আকাশে ডানা মেলতে পারো, কিন্তু আমাদের মগজ আর শাসন ব্যবস্থা এখন গ্রানাইট পাথরের 100 ফুট নিচে বন্দুক উঁচিয়ে বসে আছে। পাহাড়ের ভেতরে শ্যাডো গভর্নমেন্ট। ইরানি আইন প্রণেতা আলী খেজরিয়ান সম্প্রতি একটি চাঞ্চল্যকর প্রস্তাব সামনে এনেছেন, যা পেন্টাগনের মিলিটারি স্ট্র্যাটেজিস্টদের ঘুম হারাম করে দিয়েছে। তেহরান থেকে শুরু করে প্রতিটি প্রাদেশিক রাজধানী, সব জায়গার শীর্ষ নেতাদের জন্য পাহাড়ের গভীরে তৈরি হচ্ছে সুরক্ষিত প্রশাসনিক দুর্গ। কেন এই পদক্ষেপ? আমেরিকা আর ইসরায়েলের কৌশল ছিল শীর্ষ নেতাদের হত্যা করে পুরো দেশকে নেতৃত্বহীন ও পঙ্গু করে দেয়া। কিন্তু পারস্যের এই নতুন আন্ডারগ্রাউন্ড গভর্নমেন্ট স্ট্র্যাটেজির কারণে এখন শীর্ষ কর্মকর্তারা পাহাড়ের গ্রানাইট পাথরের নিচে বসে দীর্ঘমেয়াদী যুদ্ধের নির্দেশ জারি করতে পারবেন। কোনো ড্রোন, কোনো স্যাটেলাইট ক্যামেরা কিংবা বাংকার ব্লাস্টার বোমা এই শাসন ব্যবস্থাকে স্পর্শও করতে পারবে না। আমেরিকান সিল টিম। নিউ ইয়র্ক পোস্টের এক গোপন সূত্রের খবর অনুযায়ী হোয়াইট হাউস নাকি এক চরম ঝুঁকিপূর্ণ সামরিক অপারেশনের ছক কষছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক বিশেষ স্পেশাল অপারেশনস মিশনের কথা ভাবছেন, যেখানে হাজার হাজার আমেরিকান ট্রুপস সরাসরি ইরানের মাটিতে অবতরণ করবে। লক্ষ্য ইস্পাহান, ফোর্দো আর রহস্যময় পিক্যাক্স মাউন্টেন এর ভূগর্ভস্থ ল্যাবগুলো দখল করে ইরানের ইউরেনিয়াম মজুদ ছিনিয়ে নেওয়া। আমেরিকার সবচেয়ে এলিট ফোর্স সিল টিম 6 এর সিলভার স্কোয়াড্রন এবং ইউএস আর্মির 2য় রেঞ্জার ব্যাটালিয়ন, তাদের কাজ হবে বিস্ফোরক দিয়ে পাহাড়ের সুড়ঙ্গ উড়িয়ে ভেতরে ঢোকা এবং ইউরেনিয়াম ছিনিয়ে আনা। কিন্তু পেন্টাগনের শীর্ষ জেনারেলরাও ভালো করে জানেন এটা কোনো সিনেমা নয়। পারস্যের পাহাড়ের পেটে হাজার হাজার ট্রুপস নামিয়ে ইউরেনিয়াম চুরি করে বেঁচে ফেরা মানে সরাসরি জাহান্নামের দরজায় টোকা দেয়া। পিক্যাক্স মাউন্টেন, বোমার মুখেও অক্ষত রহস্যময় দুর্গ। 2025 সালের জুনে ইসরায়েল আর আমেরিকা মিলে ইরানের 3টি মূল পারমাণবিক কেন্দ্রে দফায় দফায় হামলা চালিয়েছিল। পশ্চিমারা ভেবেছিল তারা তেহরানের পারমাণবিক স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে, কিন্তু ইসরায়েলি গোয়েন্দাদেরই এক সাম্প্রতিক রিপোর্ট ফাঁস হয়ে গেছে ওয়াল স্ট্রিট জার্নালে। তাতে দেখা যাচ্ছে হামলায় বেঁচে যাওয়া শত শত উন্নত মানের সেন্ট্রিফিউজ রাতারাতি সরিয়ে ফেলা হয়েছে এক নতুন গোপন স্থানে, যার নাম পিক্যাক্স মাউন্টেন। মাটির শত শত ফুট গভীরে অবস্থিত এই পাহাড়ের সুড়ঙ্গে নাকি ইরান ইতিমধ্যেই তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সরঞ্জাম লুকিয়ে ফেলেছে। শুধু তাই নয়, ইস্পাহানের চারপাশে সুড়ঙ্গে বিছিয়ে রাখা হয়েছে বিশাল বিস্ফোরকের ট্রাক। আমেরিকান সিল টিম যদি ভেতরে ঢোকার চেষ্টা করে, তবে পুরো পাহাড় তাদের উপর ধসে পড়বে। আমেরিকান ড্রোন আকাশে উঠতে পারে, আমেরিকান স্যাটেলাইট মহাকাশ থেকে ছবি তুলতে পারে, কিন্তু পাহাড়ের ভেতরের গ্রানাইট পাথরের অন্ধকার সুড়ঙ্গে কি ঘটছে তা জানার ক্ষমতা আধুনিক কোনো এআই বা প্রযুক্তির নেই। যে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের 1/5 জ্বালানি তেল পরিবাহিত হয়, তা এখন আর কেবল কোনো আঞ্চলিক সংঘাতের ময়দান নয়। ওটা এখন হয়ে উঠেছে মার্কিন সামরিক শক্তির সবচেয়ে বড় ডেড ট্র্যাপ বা মরণভাগ। তবে এবার গল্পটা কোনো গতানুগতিক বিমান হামলা কিংবা মিসাইল ছোড়াছুড়ির নয়। গল্পটা হলো একটি আঞ্চলিক শক্তি কিভাবে একটি বিশ্ব পরাশক্তিকে তার নিজেরই আধুনিক প্রযুক্তির জালে আটকে ফেলে তিল তিল করে দেউলিয়া করে দিচ্ছে। ঘটনার শুরুটা বেশ অদ্ভুত। ওমান উপকূলে আমেরিকার তৈরি কথিত নিরাপদ জলপথ দিয়ে যাওয়ার সময় দুটি বিশাল গ্রিক ট্যাঙ্কার কেভলিয়াস ও অ্যাকালোস একসাথে অতর্কিত আক্রমণের শিকার হয়। কোনো বড় ধরনের ঢাকঢোল না পিটিয়ে অজ্ঞাত উৎস থেকে আসা মিসাইলের আঘাতে ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে আস্ত সমুদ্র। এর ফলাফল পুরো হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ। কিন্তু আসল দাবা খেলাটা কিন্তু সমুদ্রে খেলা হচ্ছে না, খেলাটা চলছে আমেরিকার অস্ত্রাগারে। গোপন নথি ও পেন্টাগনের ভেতরের গুঞ্জন। বলছে, হোয়াইট হাউস যখন ইরানকে ঘুরিয়ে দেওয়ার জন্য আরও বড় যুদ্ধের পরিকল্পনা করছে, ঠিক তখনই আমেরিকার শীর্ষ সামরিক কর্মকর্তারা ভেতরে ভেতরে চরম আতঙ্ক প্রকাশ করছেন। কারণ ওয়াশিংটনের পকেট খালি হতে চলেছে। শুনতে অবাক লাগলেও সত্যি, যুক্তরাষ্ট্রের কাছে এখন নিজেদের সামরিক ঘাঁটিগুলোকে বাঁচানোর মতো পর্যাপ্ত প্যাট্রিয়ট বা থার্ড ইন্টারসেপ্টর মিসাইলই আর অবশিষ্ট নেই। হিসাবটা অতি সহজ, কিন্তু আমেরিকার জন্য মারাত্মক প্রাণঘাতী।
ইরানের একটি ক্ষেপণাস্ত্র বা সস্তা ড্রোন আকাশ থেকে ধ্বংস করতে আমেরিকার খরচ হয় লাখ লাখ, এমনকি কোটি কোটি ডলারের এক একটি পেট্রিয়ট ইন্টারসেপ্টর। মাত্র 2 দিনে আমেরিকা যুদ্ধের শুরুতে খরচ করে ফেলেছে $5.6 বিলিয়ন অস্ত্র। অথচ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ভাণ্ডার এখন এতটাই তলানিতে যে তারা তড়িঘড়ি করে কংগ্রেসের কাছে $30 বিলিয়ন অতিরিক্ত বাজেট দাবি করেছে। কিন্তু ডলারের বান ডাকলেই তো আর কয়েক রাতে জটিল আকাশ প্রতিরক্ষা মিসাইল বানিয়ে ফেলা যায় না। একটি মিসাইল তৈরিতে মাসের পর মাস সময় লাগে। আর ঠিক এই দুর্বলতাকেই হুকুমের টেক্কা বানিয়ে কাজে লাগিয়েছে তেহরান। সিআইএর অতি গোপনীয় একটি মূল্যায়ন ফাঁস হয়ে গেছে, যা শুনে ওয়াশিংটনের ঘুম হারাম হয়ে গেছে। টানা এত মাস মার্কিন ও ইসরায়েলি বোমা বর্ষণের পরও ইরানের মূল ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের প্রায় 70% এবং তাদের মোবাইল লঞ্চারের 75% একদম অক্ষত রয়ে গেছে। তেহরান এখনো যুদ্ধের শুরুতে ব্যবহৃত গণক্ষেপণাস্ত্র ছোড়ার কৌশল ব্যবহার করছে না। তারা খুব ঠান্ডা মাথায় তাদের মিসাইল লঞ্চারগুলোকে উপকূল অঞ্চল থেকে সরিয়ে ইরানের ভেতরের দুর্গম পাহাড়ি এলাকায় লুকিয়ে ফেলেছে। সেখান থেকে তারা দিনে গণহারে 100টি মিসাইল না ছুড়ে মাত্র 10 থেকে 12টি নিখুঁত দূরপাল্লার মিসাইল ছুটছে। ইরানের নতুন এই কৌশলের নাম অ্যাসিমেট্রিক ড্রেন স্ট্র্যাটেজি বা মার্কিন অস্ত্রাগার খালি করার ছক। তেহরানের লক্ষ্য এখন সব মিসাইল দিয়ে ধ্বংসলীলা চালানো নয়, তাদের লক্ষ্য খুব পরিষ্কার: আমেরিকাকে বাধ্য করা যেন তারা কাতার, বাহরাইন, কুয়েত, ইরাক এবং জর্ডানের প্রতিটি মার্কিন ঘাঁটি রক্ষা করতে অনবরত তাদের মূল্যবান ও সীমিত প্যাট্রিয়ট মিসাইল খরচ করতে থাকে। আমেরিকান আকাশ প্রতিরক্ষার ফাঁক বলে মাত্র একটি মিসাইল হলেও লক্ষ্যবস্তুতে পৌঁছানো। জর্ডানের মোফাক সালতি বিমান ঘাঁটিতে ঠিক এই ঘটনাই ঘটেছে। হাজারো নিরাপত্তার চোখ ফাঁকি দিয়ে একটিমাত্র ইরানি মিসাইল আঘাত হেনাচ্ছে, আর তাতেই প্রাণ হারিয়েছেন মার্কিন সেনা সদস্যরা। অপেক্ষার প্রহর শেষ। ইরান এবার তার ডানার নিচে লুকিয়ে রাখা সবচেয়ে বিধ্বংসী এবং প্রধান অস্ত্রটি বের করতে যাচ্ছে। তেহরান থেকে বিশ্বমঞ্চে ধেয়ে গেছে এক চূড়ান্ত আর অমোঘ বার্তা: সাবধান মধ্যপ্রাচ্য। সংঘাতের যে ছাই চাপা আগুন এতদিন ধরে জ্বলছিল তা এবার আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হতে চলেছে। আমেরিকা আর ইসরায়েলের সাম্রাজ্যবাদী আগ্রাসনের দিন শেষ করতে ইরান এবার কোনো রাগঢাক না রেখেই রণক্ষেত্রে অবতীর্ণ। যুদ্ধের সম্ভাব্য সব পরিস্থিতির জন্য তারা তৈরি। এক্সেস অফ রেজিস্ট্যান্স, এক ডাকে লাখো যোদ্ধা। আমেরিকা ভেবেছিল ইরানকে একা করে ফেলা যাবে, কিন্তু তেহরানের একটিমাত্র ইশারায় গোটা মধ্যপ্রাচ্য জুড়ে প্রতিরোধ অক্ষ বা এক্সেস অফ রেজিস্ট্যান্স জাগ্রত। লেবাননের নিদা আল ওতান পত্রিকার এক বিস্ফোরক প্রতিবেদনে জানা গেছে, তেহরানের হাই কমান্ডের একাধিক গোপন বৈঠকে মিত্রদের চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে। ইরান আজ এক এমন অপরাজেয় অক্ষের নেতৃত্ব দিচ্ছে যা বিপদে পড়লে সীমান্ত ভেঙে ছুটে আসবে লাখ লাখ জানবাজ যোদ্ধা। লেবানন ও ইয়েমেন ভূমধ্যসাগর থেকে লোহিত সাগর পর্যন্ত অবরোধের দেয়াল তোলার জন্য প্রস্তুত। সিরিয়া ও ইরাক মার্কিন ঘাঁটির প্রতিটি ইঞ্চিকে নরকে পরিণত করার বারুদ মজুদ। আফগানিস্তান তেহরানের ডাকে সাড়া দিতে প্রস্তুত হাজারো অভিজ্ঞ লড়াকু। সর্বোচ্চ প্রস্তুতি, খুলে যাচ্ছে একাধিক যুদ্ধ ফ্রন্ট। ইরান তার মিত্রদের, বিশেষ করে লেবাননের সশস্ত্র প্রতিরোধ বাহিনীকে সর্বোচ্চ মাত্রার সামরিক প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দিয়েছে। তেহরান খুব ভালো করেই জানে মার্কিন ইসরায়েলি প্রতিপক্ষ সহজে পিছু হটবে না। তাই লড়াই যদি দীর্ঘ হয় তবে শত্রুকে এক জায়গায় নয়, বরং একাধিক দেশে একাধিক যুদ্ধ ফ্রন্ট খুলে চারদিক থেকে ঘিরে ধরা হবে। মিসাইল, আত্মঘাতী ড্রোন আর অত্যাধুনিক যুদ্ধ কৌশল নিয়ে শত্রুকে স্তব্ধ করে দেওয়ার এই মাস্টার প্ল্যান এখন সম্পূর্ণ প্রস্তুত। কূটনীতির ভাষা যখন ওয়াশিংটন আর তেল আবিব বোঝে না, তখন ইরান তাদের শেখাচ্ছে নিখুঁত সামরিক ভাষা। ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি সরাসরি ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে কোনো মার্কিন আগ্রাসনের এমন জবাব দেওয়া হবে যা তারা কোনোদিন ভুলবে না। একই সুর প্রতিধ্বনিত হয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডার এবং খাতাম আল আনবিয়ার সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের প্রধান মেজর জেনারেল আলী আবদুল্লাহির কণ্ঠে। তিনি স্পষ্ট করে দিয়েছেন, শত্রুর যে কোনো হঠকারিতার জবাবে ইরান তার চূড়ান্ত ও বিধ্বংসী প্রতিক্রিয়া দেখাবে। এই সংঘাত এখন আর কোনো নির্দিষ্ট দেশের সীমান্তে সীমাবদ্ধ নেই। প্রতিটি হামলা আর পাল্টা হামলা সাম্রাজ্যবাদীদের জন্য এক একটি চপেটাঘাত। ইরান আজ যুদ্ধের ময়দানে শক্তির এমন এক ভারসাম্য তৈরি করেছে যেখানে শত্রুর একটি ভুল সিদ্ধান্ত পুরো মধ্যপ্রাচ্য থেকে তাদের অস্তিত্ব চিরতরে মুছে দিতে পারে। পরিস্থিতি এমন এক মোড় নিয়েছে যেখানে মধ্যপ্রাচ্যের কোনো রাষ্ট্রই আর নিরপেক্ষ থাকতে পারবে না। লেবানন, ইসরায়েল, ইরাক, ইয়েমেন থেকে শুরু করে সৌদি আরব, জর্ডান, কাতার ও সিরিয়া, পুরো অঞ্চলটি এখন এক মহাযুদ্ধের দ্বারপ্রান্তে। তবে এই যুদ্ধের চালকের আসনে রয়েছে কেবলই তেহরান।
আমেরিকা এবং তার দোসররা যে অর্থনৈতিক ও সামরিক আধিপত্যের জাল বুনেছিল তা ইরানের তৈরি এই প্রতিরোধ দাবানলে পুড়ে ছাই হতে চলেছে। বিশ্ব অর্থনীতি আর আন্তর্জাতিক রাজনীতির সমীকরণ এখন আর হোয়াইট হাউসে বসে লেখা হবে না, তা নির্ধারিত হবে পারস্য উপসাগরের তীর থেকে। ইরান তার ভান্ডারের প্রধান অস্ত্রটি বের করার অর্থ হল শত্রুর দম্ভ চিরতরে গুঁড়িয়ে দেয়া। কুয়েত মার্কিন সেনাদের তথাকথিত নিরাপদ স্বর্গ, কিন্তু সেই স্বর্গই এখন জ্বলন্ত নরক। ইরানের স্টেট ব্রডকাস্টার IRIB যখন অপারেশন থান্ডারবোল্টের 16তম পর্যায়ের ঘোষণা দিল, তখন মার্কিন পেন্টাগনের হৃদকম্পন বন্ধ হওয়ার জোগাড়। এক ঝাঁক আত্মঘাতী ড্রোনের গুঞ্জন ভেসে এলো আকাশে। লক্ষ্যবস্তু কুয়েতের দুটি অত্যন্ত সংবেদনশীল মার্কিন ঘাঁটি। ক্যাম্প আলাদিরা। ইরান সীমান্ত থেকে মাত্র 104 কিলোমিটার দূরের এই বিশাল মার্কিন গোলাবারুদ ডিপোটি ড্রোন হামলায় কেঁপে ওঠে। আগুনের লেলিহান শিখা জানান দিচ্ছিল আমেরিকার যুদ্ধ রসদ এখন ভস্মীভূত। আলী আল সালেম এয়ারবেস মার্কিন বিমান পরিবহনের মূল হাব এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার চাদরে ঢাকা এই ঘাঁটি। কিন্তু ইরানের নিখুঁত ড্রোন প্রযুক্তির সামনে আমেরিকার কোটি কোটি ডলারের প্যাট্রিয়ট রাডার স্রেফ অকেজো খেলনায় পরিণত হলো। শুধু কুয়েত নয়, কাঁপছে বাহরাইন ও জর্ডান। ইরানের এই বীরত্বগাথা কেবল কুয়েতেই সীমাবদ্ধ থাকেনি। মার্কিন শক্তির অহংকার যেখানে যেখানে ছড়িয়েছিল, ঠিক সেখানেই আঘাত হানাচ্ছে IRGC। বাহরাইনের শেখ ঈসা বিমান ঘাঁটিতে যখন মার্কিন যুদ্ধ বিমানের বিশাল জমায়েত আত্মবিশ্বাসে মগ্ন, ঠিক তখনই আঘাত হানে পারস্যের ক্ষেপণাস্ত্র। শুধু তাই নয়, বাহরাইনের বাটলকো ইন্টেলিজেন্স ডেটা সেন্টার এবং কুয়েতের মার্কিন সিগন্যাল সেন্টার ধ্বংস করে আমেরিকার গোয়েন্দা নেটওয়ার্কের চোখ কান কার্যত অন্ধ করে দেওয়া হচ্ছে। একই সাথে জর্ডানে মার্কিন ঘাঁটিতে সফল হামলায় একাধিক মার্কিন সেনা আহত হওয়ার খবর আসছে। অপারেশন নাসের 2 এর 18তম তরঙ্গে কেঁপে উঠেছে কুয়েতের মার্কিন আর্মি আরিফজান গ্রাউন্ড ফোর্সেস সাপোর্ট সেন্টারে। ইরান স্পষ্ট বার্তা দিয়েছে, আমেরিকাকে যারা মদত দেবে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। রণকৌশলের নতুন মোড়, অবরুদ্ধ আকাশপথ। এই অভূতপূর্ব হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে গোটা উপসাগরীয় অঞ্চল স্তব্ধ হয়ে পড়েছে। কুয়েত তাদের আকাশ সীমা সম্পূর্ণ বন্ধ করতে বাধ্য হয়। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সমস্ত বাণিজ্যিক ফ্লাইট স্থগিত করা হয়। মঙ্গলফের বিদ্যুৎ ও পানি শোধন প্ল্যান্ট এবং কুয়েত স্টেট ওয়েল কোম্পানির প্রধান তেল শোধনাগারগুলোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আমেরিকা বছরের পর বছর ধরে ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়ে যে অর্থনৈতিক ও মানবিক বিপর্যয় তৈরি করতে চেয়েছিল, ইরান আজ মার্কিন সামরিক ও জ্বালানি অবকাঠামোয় আঘাত এনে তার মোক্ষম জবাব দিচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য থেকে মার্কিনীদের পাত্তারি গোটানোর সময় ঘনিয়ে এসেছে। আমেরিকা মুখে নিজেদের অপরাজেয় দাবি করলেও ভেতরের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। মার্কিন সামরিক বাহিনীর অফিসিয়াল রেকর্ড অনুসারে ইতিমধ্যে তাদের 14 জন নেতা নিহত হয়েছে, যার মধ্যে আরব সাগরে ভেঙে পড়া যুদ্ধ বিমানের এক নেভি পাইলটও রয়েছে। আহতের সংখ্যা ছাড়িয়েছে 400। অন্যদিকে গত কয়েকদিনে মার্কিন যুদ্ধবিমানগুলো ইরানের দক্ষিণাঞ্চলে কাপুরুষোচিতভাবে রাতের আঁধারে হামলা চালিয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেন কারমিনুর জানিয়েছেন, মার্কিন হামলায় অন্তত 50 জন ইরানি নাগরিক শহীদ হয়েছেন, যার মধ্যে নারী ও শিশুও রয়েছে। আমেরিকার এত প্রযুক্তি, এত রণতরী আর সামরিক জোটের অহংকারকে বুড়ো আঙুল দেখিয়ে ইরান বীর দর্পে ঘোষণা করেছে, স্ট্রেইট অফ হরমুজ বা হরমুজ প্রণালীর সম্পূর্ণ অপারেশন কন্ট্রোল বা নিয়ন্ত্রণ এখনও ইরানের হাতেই রয়েছে। বিশ্ব বাণিজ্যের এই লাইফলাইনটি নিয়ন্ত্রণ করে ইরান বিশ্বমঞ্চে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। মধ্যপ্রাচ্যে ক্ষমতার মানচিত্র বদলে যাচ্ছে সেকেন্ডে সেকেন্ডে। আমেরিকার যে সাম্রাজ্যবাদী দম্ভ গত কয়েক দশক ধরে আরবের আকাশে উঠছিল, আজ তা ক্ষতবিক্ষত। ওয়াশিংটন ভেবেছিল হামলা চালিয়ে পারস্যকে দাবিয়ে রাখবে, কিন্তু তেহরান দেখিয়ে দিল খেলার নিয়ম এখন আর হোয়াইট হাউস ঠিক করে না। কোনো দেশের সেনাপ্রধান কিংবা প্রেসিডেন্টকে হত্যা করে কি সেই দেশের সার্বভৌমত্ব ধুলোয় মিশিয়ে দেওয়া সম্ভব? আমেরিকা আর ইসরায়েল ভেবেছিল জবাবটা হয়তো হ্যাঁ, কিন্তু পেন্টাগনের রণকৌশলকে বুড়ো আঙুল দেখিয়ে সাবেক সোভিয়েত ইউনিয়নের এক অতি গোপন সামরিক নকশাকে হাতিয়ার করেছে ইরান। রাশিয়ার সেই পুরনো থিওরিকে আধুনিক প্রযুক্তির সাথে মিশিয়ে তেহরান আজ এমন এক মাথাহীন অদৃশ্য সেনা বা মোজাইক ডিফেন্স তৈরি করেছে, যার মূল কমান্ড সেন্টার বোমার আঘাতে উড়িয়ে দিলেও যুদ্ধের ময়দানে পাল্টা আঘাতের তীব্রতা এতটুকু কমবে না, বরং বহুগুণ বেড়ে যাবে। পেন্টাগন ইরানকে ছোঁয়া তো দূরের কথা, পূর্ণাঙ্গ যুদ্ধের নাম শুনলেই পিছু হটছে। তার নেপথ্যে লুকিয়ে থাকা এই মাস্টার প্ল্যানের ভেতরে কি আছে? 2003 সালের ইরাক যুদ্ধ তেহরানের জন্য সবচেয়ে বড় শিক্ষা।
দেয়ালে বাঁধানো একটি মোজাইক নকশার কথা ভাবুন। এর একটি টাইলস ভেঙে গুঁড়িয়ে গেলেও যেমন মূল ছবিটার অস্তিত্ব নষ্ট হয় না, ইরানের সেনা কাঠামো ঠিক একইভাবে গড়ে তোলা। কিন্তু কেন এমন জটিল নকশা তৈরি করতে বাধ্য হলো তেহরান? 2003 সালে মাত্র 26 দিনে সাদ্দাম হোসেনের শক্তিশালী ইরাক সরকারের পতন দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা বিশ্ব। তেহরানের সমরবিদরা উপলব্ধি করেন একক কেন্দ্রীয় কমান্ড সেন্টারের ওপর নির্ভরশীল যে কোনো প্রচলিত বাহিনী আমেরিকার অত্যাধুনিক ট্র্যাকিং ও বোমারু বিমানের সামনে কয়েক সপ্তাহ টিকবে না। সাদ্দামের ভুল থেকে শিক্ষা নিয়ে ইরান সিদ্ধান্ত নেয় তারা আর কোনো হৃৎপিণ্ড রাখবে না যা এক আঘাতে স্তব্ধ করে দেওয়া যায়। 31টি স্বায়ত্তশাসিত জোন, এক বিশাল মাথাহীন সেনাবাহিনী। সোভিয়েত ইউনিয়নের বিকেন্দ্রীভূত যুদ্ধকৌশলকে ঢেলে সাজিয়ে ইরান পুরো দেশকে 31টি সম্পূর্ণ স্বাধীন ও স্বায়ত্তশাসিত প্রাদেশিক সামরিক জোনে ভাগ করে ফেলে। স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। প্রতিটি জোনে রয়েছে আলাদা আলাদা ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস ইউনিট, বাসিজ আধা সামরিক বাহিনী এবং নিজেদের গোপন অস্ত্রাগার। 4 ধাপের বিকল্প নেতৃত্ব। তেহরানের মূল হেডকোয়ার্টার ধ্বংস হলেও বা যোগাযোগ একদম বিচ্ছিন্ন হয়ে গেলেও এই 31টি প্রদেশের স্থানীয় কমান্ডারদের কাছে আগাম নির্দেশনা দেওয়া আছে। এমনকি কোনো কমান্ডারের মৃত্যু হলে লড়াই যেন না থামে সেজন্য আগে থেকেই 4 ধাপ পর্যন্ত বিকল্প উত্তরসূরি নির্দিষ্ট করে রাখা হয়েছে। স্বয়ংক্রিয় সামরিক ক্ষমতা। কোনো কেন্দ্র থেকে সিগন্যাল পাওয়ার প্রয়োজন নেই। আঞ্চলিক জোনগুলো নিজস্ব উপায়ে স্বাধীনভাবে শত্রুকে ধ্বংস করার ক্ষমতা রাখে। সস্তার প্রযুক্তি। পেন্টাগনের আসল মাথা ব্যথা আমেরিকা বা পশ্চিমা বিশ্ব শত শত কোটি ডলার খরচ করে বিশাল যুদ্ধ বিমান ও বিমানবাহী রণতরী বানায়, কিন্তু ইরান এই ফাঁদে পা দেয়নি। মোজাইক ডিফেন্সের মূল দর্শনই হল কম খরচে শত্রুকে বছরের পর বছর ধরে মশার মতো কামড়ে ক্লান্ত করে দেয়া। ইরানের দুর্গম পাহাড়ের খাঁজে কিংবা ভূগর্ভস্থ টানেলে লুকিয়ে রাখা হয়েছে সস্তার শাহী ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ক্ষিপ্রগতির ড্রোন স্পিডবোট। যখনই কোনো শত্রু পারস্য উপসাগরে প্রবেশের চেষ্টা করবে, 31টি ভিন্ন ভিন্ন জোন থেকে একযোগে শুরু হবে ড্রোনের ঝাঁক ও মিসাইলের বৃষ্টি। বিশাল অঙ্কের খরচে তৈরি প্যাট্রিয়ট বা আয়রন ডোম এই অবিরাম কম খরচের ড্রোন আর মিসাইল ঠেকিয়ে নিজেদের ভান্ডার খালি করতে বাধ্য হচ্ছে। মোজাইক ডিফেন্স ইরানকে পেন্টাগন ও ইসরায়েলি বিমান বাহিনীর হামলার হাত থেকে দুর্ভেদ্য সুরক্ষা দিয়েছে ঠিকই, কিন্তু এর সাথে তৈরি হয়েছে এক চরম ভয়ঙ্কর বাস্তবতা। সমরবিদদের মতে এই সিস্টেমের সবচেয়ে আতঙ্কের বিষয় হলো একে একবার সক্রিয় বা চালু করে দিলে চাইলেও আর সহজে বন্ধ করা যায় না। আমেরিকার চোখের সামনে কাতারের আল উদেদ এয়ারবেজে ইরানের দুর্ধর্ষ বিমান হামলা। পেন্টাগনের সুপার অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমকে একদম বোকা বানিয়ে মার্কিন ঘাঁটির ভেতরে ঢুকে বোমা বর্ষণ করে তেহরানের স্নাইপার পাইলটরা। এ যেন মধ্যপ্রাচ্যের বুকে মার্কিন সামরিক ইতিহাসের সবচেয়ে বড় লজ্জা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মূল সামরিক অলংকার বলা হয় কাতারের আল উদেদ বিমান ঘাঁটিকে। শত শত কোটি ডলারের আর্লি ওয়ার্নিং রাডার, প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স আর সর্বাধুনিক এয়ার সার্ভেইলেন্স ব্যবস্থা দিয়ে ঘেরা এই ঘাঁটি নাকি পৃথিবীর অন্যতম সুরক্ষিত স্থান। কিন্তু ইরানের বীর বিমান সেনারা প্রমাণ করে দিয়েছে আমেরিকান প্রযুক্তির এই পাহাড় আসলে তাসের ঘরের মতো ভঙ্গুর। কিভাবে সিরাত শহরের শহীদ দোরান এয়ারবেস থেকে উড়ে গিয়ে রাডারের চোখ এড়িয়ে কাতারের তাণ্ডব চালিয়ে এলো তেহরান? চলুন পারস্য উপসাগরের আকাশে লেখা এই মহাকাব্যিক অভিযানের নেপথ্যে কাহিনী উন্মোচন করা যাক। ফ্যান্টম অফ দ্য পার্সিয়ান গালফ, রাডার ফাঁকি দিয়ে নিখুঁত প্রবেশ। ইরানি এয়ারফোর্সের রণকৌশলবিদরা খুব ভালো করেই জানতেন যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট ও রাডার নেটওয়ার্কের চোখ এড়ানো স্বাভাবিক উপায়ে অসম্ভব। তাই তারা বেছে নেন এক দুঃসাহসিক ও প্রথা ভাঙা পথ। অতি নিম্ন উচ্চতায় উড্ডয়ন। সিরাজের শহীদ দোরান ঘাঁটি থেকে টেক অফ করে ইরানের দুটি সুখোই Su-24 যুদ্ধ বিমান সমুদ্র ও ভূখণ্ডের একদম কোল ঘেঁষে উড্ডয়ন করে। তারা মার্কিন এয়ার ডিফেন্সের স্যাটেলাইট ও রাডার সিগন্যালকে সম্পূর্ণ বিভ্রান্ত করে দেয়। জটিল রুট অপারেশন। রুট সিলেক্ট করা হয়েছিল এমন এক জটিল চ্যানেল দিয়ে যেখানে মার্কিন নজরদারি ব্যবস্থার ব্লাইন্ড স্পটগুলো আগে থেকেই বিশ্লেষণ করে রাখা ছিল। আল উদেদ ঘাঁটির আমেরিকান রাডার যখন কিছু বুঝে ওঠার সুযোগ পেলেও ততক্ষণে ইরানি সুখোই Su-24 মার্কিন কমান্ড সেন্টার ও গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো ঠিক মাথার ওপর অবস্থান করছে। ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ কাজেমি, ইরানের জাতীয় বীরের অমর আত্মত্যাগ। এই ঐতিহাসিক ও দুঃসাহসিক মিশনের নেপথ্যে মূল রূপকার ও পাইলটদের একজন ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ কাজেমি।
আল উদেইদ ঘাঁটি নির্ধারিত লক্ষ্যবস্তুতে নিখুঁত বোমা হামলা চালিয়ে শত্রুপক্ষের অবকাঠামো ধূলিসাৎ করার পর ফেরার পথে ঘটে সেই নাটকীয় ও ঐতিহাসিক মুহূর্ত। পারস্য উপসাগরের ওপর দিয়ে স্বদেশে আকাশে ফেরার পথে শত্রুপক্ষের একাধিক ক্ষেপণাস্ত্র ধেয়ে আসে আঘাতপ্রাপ্ত সুখোই বিমান দুটির দিকে। মাতৃভূমির সুরক্ষায় ককপিটেই প্রাণ উৎসর্গ করেন ব্রিগেডিয়ার জেনারেল কাজেমি। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর সাম্প্রতিক ফরেন্সিক ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে তেহরান তাদের এই জাতীয় বীরের শাহাদাতের বিষয়টি নিশ্চিত করেছে। পুরো ইরান তাকে স্মরণ করছে এক অমর মহাকাব্যের নায়ক হিসেবে, যিনি আমেরিকান সাম্রাজ্যবাদের কেন্দ্রে আঘাত এনে প্রমাণ করেছেন ইরানি পাইলটদের সাহসিকতার সামনে পেন্টাগনের যে কোনো প্রযুক্তি তুচ্ছ। মার্কিন ও ইসরায়েলি বাহিনীর আক্রমণের জবাবে গত 2 মার্চ পরিচালিত একটি বড় ধরনের সামরিক অভিযান চলাকালে ব্রিগেডিয়ার জেনারেল কাজেমি নিহত হন। মিশনটি সফলভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানার মাধ্যমে শত্রুপক্ষকে এক কড়া সতর্কবার্তা পাঠায়। তবে পারস্য উপসাগরের ওপর দিয়ে ফেরার পথে বিমান দুটি শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। একই দিনে ইরানের অন্য পাইলটরা তাদের F-5 যুদ্ধবিমান নিয়ে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ক্যাম্প বুহরিনে আরও একটি সফল হামলা চালান। এই পদক্ষেপগুলো ইরান ইরাক যুদ্ধের সময় ইরানি পাইলটদের সাহসিকতার ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়। ঘটনাগুলো প্রমাণ করে যে কোনো বহিরাগত শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার মতো সাহস ও দক্ষতা ইরানের সামরিক বাহিনীর রয়েছে। একই সাথে ইরানি কর্মকর্তারা পুনরায় হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, দেশের উপর কোনো হামলা হলে তার তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়া হবে। রিয়াদ কি তবে ধূলিসাৎ হতে চলেছে? 1650 কিলোমিটার দূরের আবু মাহদি আল মুহান্দিস মিসাইলের টার্গেটে কি এবার ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রাসাদ? মধ্যপ্রাচ্যের বারুদ ভর্তি যুদ্ধক্ষেত্রে দাবানল ছড়িয়ে পড়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রায়। মার্কিন সাম্রাজ্যবাদকে মদত দিতে গিয়ে সৌদি আরব যে কতটা আত্মঘাতী খেলায় মেতেছে তা হয়তো রিয়াদের নীতি নির্ধারকরা টের পেতে শুরু করেছেন। ওয়াশিংটনকে আশ্রয় দেওয়ার খেসারত তুলতে তেহরানের নেতৃত্বে এবার মাঠে নেমেছে ইরাকের অদম্য প্রতিরোধ যোদ্ধারা। সৌদি রাজ পরিবারের চোখের ঘুম কেড়ে নিতে ইরাক থেকে উন্মোচন করা হয়েছে সম্পূর্ণ নতুন ও বিধ্বংসী এক অস্ত্র, আবু মাহদি আল মুহান্দিস ক্রুজ মিসাইল। সৌদি সীমান্ত পেরিয়ে এই ক্ষেপণাস্ত্রের আগুনে পুরো মধ্যপ্রাচ্যের কৌশলগত মানচিত্র কি চিরতরে বদলে যেতে চলেছে? 1650 কিলোমিটারের মৃত্যুবান রিয়াদের বুক চিরে আছড়ে পড়তে প্রস্তুত। ইরাকের প্রতিরোধ জোট ইসলামিক রেজিলিয়েন্স ইন ইরাক সম্প্রতি যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে তা বিশ্ব সমরবিদদের মাথায় বাজ ফেলে দিয়েছে। 1650 কিলোমিটার পাল্লার এই আবু মাহদি আল মুহান্দিস মিসাইল ইরাকের যে কোনো প্রান্ত থেকে উৎক্ষেপণ করা হলে তা মুহূর্তেই ধূলিসাৎ করে দিতে পারে সৌদি আরবের প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ সামরিক ও তেল অবকাঠামো। সৌদির তেল ও সামরিক ঘাঁটিতে আঘাতের ক্ষমতা। শুধু রিয়াদ বা সৌদি রাজপ্রাসাদই নয়, উপসাগরীয় অঞ্চলে অবস্থিত আমেরিকা ও সৌদির যৌথ সামরিক ঘাঁটিগুলো এখন এই মিসাইলের নিখুঁত নিশানায়। এয়ার ডিফেন্সের বিপর্যয়। পেন্টাগনের $1000 কোটি প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম এই নতুন প্রজন্মের মিসাইল ট্র্যাক করতে কতটা সক্ষম তা নিয়ে এখন বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। আমেরিকাকে পেছন থেকে সমর্থন দিয়ে ক্রাউন প্রিন্স সালমান যে ভুল করেছেন তা মাসুল এখন সরাসরি সৌদির মাটিতে আছড়ে পড়তে যাচ্ছে। কেন এই নামকরণ? এই বিধ্বংসী মিসাইলের নামকরণ কোনো সাধারণ সিদ্ধান্ত নয়, এর পেছনে লুকিয়ে আছে রক্তের বদলা নেওয়ার এক গভীর রাজনৈতিক ও সামরিক বার্তা। 2020 সালের জানুয়ারি মাসে বাগদাদ বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালিয়ে ইরানের কিংবদন্তি জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস PMF এর উপপ্রধান আবু মাহদি আল মুহান্দিসকে হত্যা করেছিল আমেরিকা। মুহান্দিস ছিলেন ইরাকের শিয়া প্রতিরোধ আন্দোলনের অন্যতম প্রধান স্তম্ভ। তারই নামে নির্মিত 1650 কিলোমিটারের মিসাইল যখন সৌদি ও মার্কিন ঘাঁটির দিকে তাক করা হয়েছে তখন শত্রুপক্ষের বুকে কাঁপন ধরাটাই স্বাভাবিক। 50,000 প্রতিরোধ যোদ্ধার মহামিলন, অক্ষশক্তির সর্বাত্মক প্রলয়। সমর বিশ্লেষকদের দাবি এই দীর্ঘপাল্লার মিসাইল কর্মসূচির নেপথ্যে রয়েছে তেহরানের মূল দিক নির্দেশনা ও প্রযুক্তিগত সহায়তা। ইরান আজ প্রমাণ করে দিয়েছে যে তারা কেবল একক কোনো রাষ্ট্র হিসেবে যুদ্ধ লড়ছে না, বরং তারা এক বিশাল ও সুসংগঠিত আঞ্চলিক অক্ষশক্তির নেতৃত্ব দিচ্ছে। সংগঠিত বাহিনী। ইসলামিক রেজিলিয়েন্স ইন ইরাকের ছায়াতলে প্রায় 10টি শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী কাজ করছে, যাদের সম্মিলিত সেনা সংখ্যা 50,000-এরও বেশি। বিশাল অস্ত্রাগার। এই 50,000 সেনার হাতে রয়েছে আধুনিক ড্রোন, রকেট, গাইডেড মিসাইল এবং ভারী সাজোয়া বহর। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা যখন লোহিত সাগরে সৌদি ও মার্কিন জাহাজে অবরোধ তৈরি করছে, ঠিক তখনই উত্তর দিক থেকে ইরাকের এই 50,000 বাহিনী সৌদিকে কোণঠাসা করে ফেলেছে। এটি তেহরানের এমন এক সাঁড়াশি আক্রমণ যা সামাল দেয়া ওয়াশিংটন বা রিয়াদ কারো পক্ষেই সম্ভব নয়।
মধ্যপ্রাচ্যের বিশাল যুদ্ধক্ষেত্রে এতদিন যাকে সবাই হিসাবের বাইরে রেখেছিল, সেই ইরান এখন পুরোপুরি চালকের আসনে। একদিকে পারস্য উপসাগরে আমেরিকা ও ইসরায়েলের চোখ রাঙানি, অন্যদিকে লোহিত সাগরে বিশ্ব বাণিজ্যের মোড় ঘুরিয়ে দেওয়ার লড়াই। পুরো ভৌগোলিক রাজনীতির ট্রাফিক কন্ট্রোল এখন একাই সামলাচ্ছে তেহরান। গত 12 বছর ধরে ইয়েমেনের ওপর সৌদি আরবের যে কঠোর অবরোধ ছিল, চোখের পলকে তার মোড় ঘুরিয়ে দিয়েছে ইরানি অক্ষ। এখন হিসাব পরিষ্কার, ইরানের সুচিন্তিত চালে লোহিত সাগর থেকে আরব সাগর, শত্রু দেশের অর্থনীতি চেপে ধরার আসল নায়ক এখন তেহরানি। সানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল একটি ইরানি বিমানের। তাতে ছিলেন হুথি প্রতিনিধিরা, যারা তেহরানে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়ে ফিরছিলেন। সাথে ছিলেন বেশ কিছু ইয়েমেনি বেসামরিক নাগরিক ও মুমূর্ষু রোগী। ঠিক সেই মুহূর্তে সৌদি সমর্থিত ইয়েমেনি সরকার সানার রানওয়েতে বোমা বর্ষণ করে বিমানটির অবতরণ ঠেকানোর চেষ্টা করে। তারা ভেবেছিল ইরানকে একটা বড় বার্তা দেওয়া গেছে, কিন্তু না, আসল খেলা তো শুরু হয়েছিল তখনই। ধুলো উড়িয়ে জীবনের ঝুঁকি নিয়ে হলেও ধূর্ত ইরানি পাইলট বিমানকে নিরাপদে অবতরণ করান হুথি নিয়ন্ত্রিত হুদাইদা বন্দরে। তেহরান যে কোনো পরিস্থিতিতে পেছনে হটার পাত্র নয়, এই একটি অবতরণই তার প্রমাণ। এই হামলার জবাব হুথিরা, কিংবা বলা ভালো ইরান, এক মুহূর্ত দেরি না করে দিয়েছে। সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সরাসরি টিভিতে এসে ঘোষণা দিলেন, অবরোধের বদলে অবরোধ, ইটের জবাব আমরা পাটকেলে দেব। তারা স্পষ্ট জানিয়ে দিল, সৌদি আরবের বিরুদ্ধে তারা তাৎক্ষণিক জলপথ বা নৌ অবরোধ চালু করছে। হুদাইদা বন্দর আর ইয়েমেনের উপকূলীয় অঞ্চল নিয়ন্ত্রণ করে ইরান সমর্থিত হুথিরা। এই অঞ্চলটির ঠিক পাশে অবস্থিত পৃথিবীর অন্যতম ব্যস্ত জলপথ বাব আল মানদেব প্রণালী। পুরো বিশ্বের বাণিজ্যিক চালানের প্রায় 12% এই পথ দিয়ে সুয়েজ খালের দিকে যায়। সবচেয়ে বড় কথা, সৌদি আরব তাদের তেল রপ্তানির জন্য পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর উপর চাপ কমাতে লোহিত সাগরের বন্দরগুলোকে বিকল্প হিসেবে ব্যবহার করত। কিন্তু ইরানের দুর্দান্ত চালে এখন সৌদি আরব দুই দিক থেকেই আটকা। একদিকে হরমুজ প্রণালীতে সংকট, অন্যদিকে বাব আল মানদেবে হুথিদের নৌ অবরোধ। অর্থাৎ বিশ্ব তেলের বাজার আর আন্তর্জাতিক নৌ বাণিজ্যের মূল চাবিকাঠি এখন একপাক্ষিকভাবে ইরানের হাতে। হামলার পর হুথিরা হাত গুটিয়ে বসে থাকেনি। তারা সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। পাশাপাশি বিশ্ব জুড়েই সব এয়ারলাইন্সকে সতর্ক করে দিয়েছে যেন তারা সৌদি আকাশসীমা এড়িয়ে চলে। দীর্ঘ 4 বছর ধরে সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে যে যুদ্ধবিরতি বা অনানুষ্ঠানিক শান্তি বজায় ছিল, ইরানি বিমানের ওপর ওই এক হামলাই তা ধুলোয় মিশে গেছে। সৌদি কিওলিশন দাবি করছে তারা ইয়েমেন থেকে আসা ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করেছে, কিন্তু তাতে পরিস্থিতির ভয়াবহতা কমেনি। উল্টো ইরান নিজের অবস্থান এমন জায়গায় নিয়ে গেছে যেখানে সৌদি জোট এখন চরম রক্ষণাত্মক ভূমিকায়। 12 বছরের ইয়েমেন যুদ্ধ এখন এক নতুন মোড় নিয়েছে। যেখানে রিয়াদ ভেবেছিল তারা ইয়েমেনকে কোণঠাসা করে রেখেছে, সেখানে তেহরান আর তার মিত্ররা আজ সৌদি আরবের অর্থনীতি ও নৌপথকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। পারস্য উপসাগর থেকে লোহিত সাগর, সবখানেই এখন ইরানের একক দাপট।